বিএনপি চেয়ারপারসন তারেক রহমান, চেয়ারম্যান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অনেক চেষ্টা করতেছেন, অনেকে বলতেছেন যে তিনি এত বেশি ক্ষমতা বিলিয়ে দিচ্ছেন যে আসলে সালাউদ্দিন সাহেবের মনে প্রধানমন্ত্রী, তিনি হয়তো মানে তিনি বিভিন্ন জায়গায় তো ক্ষমতায়িত করতেছেন অন্যজনের, মানে এই অভিযোগ আমি করতে, মানে আমার কাছে ভালোই লাগে উনি বসে থাকেন, সালাউদ্দিন সাহেব কথা বলেন, ভালোই লাগে সালাউদ্দিন সাহেবের ওই যে সংবিধান পড়ানো, ও ভালোই লাগে আমার কাছে। তা কিন্তু ঘটনা হইতেছে যে উনি তো ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে চেষ্টাই করতেছেন মনে হয়, মানে খোদ সংসদে থাকা অবস্থাতেও কথা বলতে ওকে দিচ্ছেন, খুবই খালেদ ভাই খুবই লো প্রোফাইল মেনটেন করছেন। আমি যদি সরকারকে মানব দেহের সঙ্গে তুলনা করি, মাথা হচ্ছে প্রধানমন্ত্রী। এখন আপনি যদি হাত দিয়ে ভাত না খেয়ে পা দিয়ে ভাত খান, তাহলে একটা লেজে গোবরে অবস্থা হয়ে যাবে না? মানে আইনমন্ত্রীর দায়িত্ব হলো সংবিধানের উপর লেকচার দেওয়া, সেটা যদি স্বরাষ্ট্রমন্ত্রী দেয় তাহলে আসলে আইন শৃঙ্খলাটা কে দেখবে? ওটা কি আইনমন্ত্রী দেখবেন? মানে এই যে একটা লেজে গোবরেকে যদি আপনি বলেন ক্ষমতার ভারসাম্য বিকেন্দ্রীকরণ, তাহলে আমার আর কিছু বলার নাই। কিন্তু আমি একটা লেজে গোবরে দেখতে পাচ্ছি আর কি, মানে এটা আমার সাথে, আমি জানি যারা পার মাতালের মতো দল মানে না করলে এটা একমত হওয়ার কথা। কিন্তু বেঁচে ফারানা, আমি শুধু মানে আপনাকে একটু মনে করাই দিতে চাই যে তৃতীয় টার্মে যখন রেকর্ড করার জন্য টনি ব্লেয়ার প্রধানমন্ত্রী হলেন, যেটা 2005 সালের নির্বাচনে, তখন দেখা যেত যে টনি ব্লেয়ারকে কোনো প্রশ্ন করলেই তিনি চ্যান্সেলর অফ এক্সচেকার, যিনি গর্ডন ব্রাউন, যিনি এবার পরে প্রধানমন্ত্রী হয়েছিলেন, তার কাছেই সবকিছু ঠেলে দিতেন। মানে এটা টেলিভিশনে, সংসদে, সবকিছু, এটা তো অসুবিধাটা কি? মানে আমি যদি মনে করি এই উত্তরটা আমার এই কলিগ ভালো দিবেন, তিনি এখন স্বতন্ত্র মানে কি মন্ত্রী, এটা দেখার কি আমার খুব বেশি দরকার আছে? মানে তিনি অর্থমন্ত্রী ছিলেন গর্ডন ব্রাউন, মানে যদি আমি চ্যান্সেলর অফ দ্য এক্সচেকার, মানে আমি দর্শকদের জন্য বললাম, কিন্তু অর্থমন্ত্রী সকল বিষয়েই আসলে কথা বলতেন সে সময়। আমি 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 এটা শেষ কথা বলি, ওই নির্বাচনে আমাকে আগে লিখে দিতে হয়েছিল ব্লেয়ারকে ভোট দিলে ব্রাউনকে পাবেন। সিরিয়াসলি, প্রথম মানে ব্লেয়ারকে, হ্যাঁ, এবং তাই হয়েছে। মানে তো অসুবিধা কি সালাউদ্দিন, মানে তারেক সাহেবকে ভোট দিলে সালাউদ্দিন সাহেবকে পাইলে? একদম, মানে কোনো অসুবিধা নাই, তারেক সাহেবকে ভোট দিলে পুরো মন্ত্রী পরিষদই পাওয়া যাচ্ছে, তাতেও কোনো অসুবিধা নাই। অসুবিধা হচ্ছে যদি উনি ওনার মন্ত্রণালয়কে সঠিকভাবে একেবারে 100% দেওয়ার পরে উদ্বৃত্ত সময়টা বা উদ্বৃত্ত কাজটা উনি করতেন, তাহলে আর কোনো কথা থাকতো না। আমি সংখ্যাটা এই মুহূর্তে মনে পড়ছে না, গত 2 মাসে একটা হত্যার পরিসংখ্যান বেরিয়েছে, and the number is alarming. আমার নাম্বারটা এক্সাক্ট মনে নাই বলে আমি আর এটা বলছি না এখানে, কিন্তু আমার এটুকু মাথায় আছে যে that figure was alarming. এটা কোনো ভালো বার্তা দেয় না। একটা নির্বাচিত সরকার থাকা অবস্থায় কুষ্টিয়াতে যে ঘটনাটা ঘটেছে, একজন মাজারের ব্যক্তিকে ধরে নিয়ে এসে দফায় দফায় মেরে তার মৃত্যুকে এনশিওর করা, এবং তারপরের ঘটনা আরো ভয়ানক খালেদ ভাই, তার পরিবার কিংবা তার মুরিদগণ কেউ মামলা করার সাহস করে নাই। আপনি আপনার রাষ্ট্রে এতটুকু সিকিউরিটি একটা মানুষকে দিতে পারছেন না যাতে তার জীবনের অধিকার নিশ্চিত হয়, তা তো পারছেন নাই, আবার তার পরিবার বা তার নিকটাত্মীয়রা মামলা করবে, সেই সাহসটুকুও যখন তারা সঞ্চয় করতে পারে না, তখন সেটা সরকার এবং আরো প্রিসাইসলি স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতাকে ইঙ্গিত করে। না, স্বরাষ্ট্রমন্ত্রী এদিকে ব্যর্থ, ওদিকে খারাপ, মানে ইংরেজিতে খারাপ, অঙ্কে ভালো, এরকম তো হতে পারে, তাই না? মানে সবাই, মানে উনি হয়তো মানে আপনি বলছেন যে অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার প্রাথমিক দায়িত্ব, কোনো অসুবিধা নাই। জি হ্যাঁ খালেদ ভাই, তাহলে আমি যদি অঙ্কে ভালো হই, আমি আর ইংরেজিতে খারাপ হই, তাহলে আমি অঙ্ক নিয়েই ফার্দার পড়াশোনাটা করবে হয়তো উনি, আমি অনার্স মাস্টার্সে ওইটা নিয়ে অঙ্ক নিয়ে উনি হয়তো ইংরেজিতে যাব না, উনি হয়তো ইংরেজির জন্য একজন মানে প্রাইভেট টিউটর হয়তো রাখবেন তখন একটু পরে, মানে একটু গুছাইতে তো একটু সময়, মানে আমরা একটু আগে শুরু করেছি কিনা তার সমালোচনা, সেটা আমি বুঝতে চেষ্টা করতেছিলাম, যে মানে একদম প্রথম দিন থেকে। আমি বরং এটা বলি যে আমরা তাকে ওয়েক আপ কল দিচ্ছি। আচ্ছা, ওয়েক আপ কল দিচ্ছেন। যাই হোক, এর মধ্যে ইন দ্য মিন টাইম দর্শক মোহাম্মদ মেহেরাজুল ইসলাম উনি বলছেন, ভাই আমার নাম খালেদ মুহিউদ্দিন, আপনি লিখেছেন যে খালেদা ভাই আপনিও দেখি কুসুম কুসুম প্রশ্ন করতেছেন,
ঠিক আছে, মেনে নিলাম। আমি একটু আপনার কাছে ওই যে ডিজিটাল সিকিউরিটির প্রসঙ্গে একটু আসি, যে বেশ কিছুদিন ধরে যারা মানে বিভিন্ন রকম মানে সাইবার ক্রাইম বা বট আইডির আক্রমণের শিকার, আমরা যদি ওইভাবে বলি, তার মধ্যে আপনি একজন, মানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সম্প্রতি বলেছেন যে কোনো ধরনের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এই সরকার টলারেট করবে না। আপনি এখন কেমন দেখতেছেন আসলে মত প্রকাশের স্বাধীনতা, এই বট আইডি, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এগুলি আসলে কিভাবে আপনি দেখেন? মানে কথা হইলো যে আমরা কি কেউ আমার বিরুদ্ধে একটা মিথ্যা কথা বললো, আমরা কি তার আসলে গ্রেপ্তার দাবি করতেছি, সেইটা কি আবার বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে কিনা? মানে কি আছে যদি কেউ আমার বিরুদ্ধে একটা মিথ্যা কথা ছড়ায় বা একটা ফটো কার্ড তারা দেয়, এটাকে আমরা এত অপরাধ হিসেবে কেন দেখবো, বা এখানে ফাইন লাইনটা কোথায়? ফাইন লাইনটা আমার কাছে যেটা মনে হয়, মানে আমি তো অসম্ভব রকম এগুলোর শিকার হয়েছি। একে তো নারী, তার উপর এস্টাবলিশমেন্ট বিরোধী নারী, তার উপর ওমেন উইথ আ ভয়েস। সো আমাকে ভয়ানক রকম আক্রমণের শিকার হতে হয়েছে, এবং গত কয়েক বছর ধরে আসলে আমার কাছে মনে হচ্ছে ফাইন লাইনটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না, হ্যাঁ, আপনার সেই মিথ্যা ফটো কার্ড একটা অস্থিরতা তৈরি করছে, ততক্ষণ পর্যন্ত এটাকে পাত্তা দেওয়ার কিছু নেই। ধরুন বলা হলো যে আপনি ধর্মের বিরুদ্ধে এই কথা বলেছেন, যেটা আপনি বলেন নাই, এবং এটা আপনার জীবন এবং আপনার পরিবারের উপর একটা হুমকি তৈরি করছে, তখন আমার মনে হয় এই ধরনের মিথ্যাকে দেন অ্যান্ড দেয়ার অ্যাড্রেস করতে হবে, দেন অ্যান্ড দেয়ার এই ব্যাপারে অ্যাকশন নিতে হবে। কিন্তু এর বাইরে আপনি আমার বিরুদ্ধে, আমি আপনার বিরুদ্ধে গালাগালি, নোংরা কথা, বিশ্রী মানে ফটোশপ করা, যা ইচ্ছা করে, আপনার যেরকম রুচি, আপনার রুচিকে আপনি প্রতিনিধিত্ব করেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা, একেবারে আপনার রুচিকে আপনি প্রতিনিধিত্ব করেন, কোনো অসুবিধা নাই। আমি একটু পুরনো প্রসঙ্গে, দর্শক যেহেতু এই প্রশ্নটা বারবার করতেছেন, সেই জন্য আপনাকে একটু বলি। উনার নাম হচ্ছে আবুল কালাম আজাদ, যে উনি একটি শপথ নিয়েছেন, আরেকটি কেন নেননি, সেটি একটু সংক্ষেপে বলবেন কিনা? হ্যাঁ, আমি তো বহুবার বলেছি, আবারও বলছি, যেহেতু আমি প্রথম শপথটা এক্সিস্টিং সংবিধানের অধীনে নিচ্ছি, সেহেতু দ্বিতীয় শপথটা আমি নিতে পারি না। কারণ দ্বিতীয় শপথটা নেওয়া মানে হচ্ছে প্রথম শপথটা নালিফাই হয়ে যায়। প্রথম শপথ অনুযায়ী যে সংবিধান, সেই সংবিধানে আমাকে বলে দিচ্ছে যে কোন কোন, মানে আমি যদি পরিবর্তন আনতে চাই কিভাবে পরিবর্তন আনবো, 142 আর্টিকেল। তো এরপরে যখন আমি আরেকটা শপথ নেই এবং সংবিধান সংশোধন পরিষদ গঠনের জন্য শপথটা নেই, তখন আসলে আমার প্রথম শপথটা প্রশ্নটা হচ্ছে থাকে না। বেঁচে ফেরা না, প্রশ্নটা হচ্ছে যে আপনি তো জানতেন যে আপনাকে দুটো শপথ নিতে হবে, কারণ এই ব্যাপারে একটা অধ্যাদেশ জারি হয়েছে নভেম্বরেই। আপনি জানতেন যে একটা পরিষদ হবে যারা সংবিধান সংস্কার করবে, সেই শপথটাও নেওয়া হবে, একই দিনে সেই শপথ নেওয়া হবে। এটা তো একটা অধ্যাদেশে, এটা তো লেখা ছিল। আপনি তো আগে এটাতে বলেন নাই যে আপনি এটা নেবেন না। আরো একটা কথা হলো যে মোটামুটি ভাবে 70-75 জন তো ওই দুই শপথ নিছেন, তাদের শপথ মানে কি ভঙ্গ হয়ে গেছে? তারা কি বাদ হয়ে গেছে? তারা তো রীতিমতো সুন্দর সুন্দর কথা বলতেছেন। এই সংবিধান একদল বলছে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল, ছুঁড়ে ফেলে দিতে হবে, নতুন করে লিখতে হবে, উই হ্যাভ টু রিরাইট ইট। আরেক দল বলছে না, আমরা কিছু জায়গায় অ্যামেন্ড করব। যারা বলছে ছুঁড়ে ফেলে দেওয়া দরকার ছিল, তারা কেন 5ই আগস্টের পর সেটা ছুঁড়ে ফেলে দিল না? তারা কেন বিপ্লবী সরকার গঠন করলো না? এখন কি দাঁড়িয়েছে, সংবিধানের কিছু অংশ আপনি সুবিধা মতো মানছেন, কিছু অংশ আপনি সুবিধা মতো মানছেন না। মানে 106 অনুচ্ছেদ অনুযায়ী আপনি সংসদ গঠন, সরি, গভর্নমেন্ট ফর্ম করছেন, ইন্টারিম গভর্নমেন্টের কথা বলছি। আপনি আবার ওই রাষ্ট্রপতির কাছে শপথ নিচ্ছেন, কিন্তু আবার বলছেন এই রাষ্ট্রপতি সংসদে এসে দাঁড়ালে আপনি মব করে তাকে সরিয়ে দেওয়ার একটা মানে পায়তারা করছেন। মানে এটা মানে কি একরকম, মানে মনে হচ্ছে একটা বড় কেক পাওয়া গেল, আপনি একবার এদিকে খাচ্ছেন, আবার বন্ধুকে ডেকে ওইদিকে দিচ্ছেন। সেইটা তো মোটামুটি ভাবে আমরা সবাই করতেছি, মানে আমরা সংবিধান করতেছি, সংবিধানে যা কিছু আছে সেগুলির অর্ধেকটা মানতেছি, অর্ধেকটা মানতেছি না, কিছুটা ভালো লাগলে মানতেছি, কিছুটা ভালো লাগলে মানতেছি না। এটা ভালোই, এটা খারাপ না। কারণ মনে হয় যে সংবিধানের জন্য তো মানে আমরা পরবর্তীকালে আমরা যাই করব সেইটাই সংবিধান, এটা তো আমরা আগেও দেখে আসছি, পরে এগুলি সবগুলি ঠিক হয়ে যাবে, এতে অসুবিধা নাই। কিন্তু সব রাটিফাই করে ফেলবো, হ্যাঁ, সব আমরা যা যা করছি সবকিছু শুদ্ধ বলিয়া গণ্য হইবে, তত কোনো গণ্য হইবে, তাহলে তো কোনো অসুবিধা হবে না। আমি এই প্রসঙ্গে যখন প্রশ্নটা করব, তখন দর্শকরাও আসলে কাছাকাছি বিষয়ে কথা বলতেছেন যে গত 1 বছর ধরে যারা আপনাকে পছন্দ করেন, তারা আপনার কথা পছন্দ করছেন, তাদের বড় একটি অংশ আবার এই অভিযোগ তুলছেন যে আপনি আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছেন,
আওয়ামী লীগের নেগেটিভ ধরে রাখার কাজ করছেন। মানে আপনি আসলে একজন মানে গুপ্ত আওয়ামী লীগার, আপনার মনের মধ্যে আওয়ামী লীগটাই আছে, অনেকে এরকম বলতেছেন। মানে আপনি কি দেখেন? যে আমার কাছে না নিজেকে মানে আমি যদি তাদের সকল অভিযোগ সত্য বলিয়া ধরিয়া লই, হ্যাঁ, যে আমি আওয়ামী লীগকে বাঁচায় রাখছি, আওয়ামী লীগের ন্যারেটিভ বাঁচায় রাখছি, তাহলে সম্ভবত আমি একটা লাইফ সেভিং মেশিনের মতো, বুঝছেন? যখন বিএনপি আইসিইউ তে ঢুকে আমি গিয়ে বিএনপি রে বাঁচাই, যখন আওয়ামী লীগ আইসিইউ তে ঢুকে আমি গিয়ে আওয়ামী লীগ রে বাঁচাই। না, হইলেন লাইফ সেভিং মেশিন, হইলেন লাইফ সেভিং মেশিন। আপনি তো সময় বিএনপি করতেন, সেজন্য আপনি বিএনপি কে বাঁচাইতে চেষ্টা করছেন। আপনি তো আওয়ামী লীগ করেন না, নাকি করেন সেজন্য গোপনে? মানে না, আমি আওয়ামী লীগ করি না, অবশ্যই আমি আওয়ামী লীগ করি না। কিন্তু আমি আপনাকে কিন্তু এই উত্তরটা দিয়েছি যে যখন আপনার প্রতিপক্ষের হাত থেকে তলোয়ার পড়বে তখন তাকে আঘাত করা সবচেয়ে বড় কাপুরুষের কাজ। আপনি আপনার প্রতিপক্ষকে আঘাত করবেন, আমি আপনাকে তখনই বীর বলবো যখন সে তার সর্বোচ্চ শক্তির অবস্থাতে থাকে। আওয়ামী লীগ যখন তার সর্বোচ্চ শক্তিশালী অবস্থায় ছিল, তখন আজকে যারা কমেন্ট করছে তাদেরকে নিয়ে কিছু বলা কি ঠিক হবে? না, মানে ঠিক আছে, মানে আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি কিছু। আপনি বুঝে নেন। জি জি জি। তাহলে আপনি আসলে মানে আপনার বক্তব্যগুলি আওয়ামী লীগের পক্ষে এখন যাচ্ছে, কারণ হচ্ছে যে আপনি আসলে যার প্রতি অন্যায় হচ্ছে তার পক্ষে কথা বলছেন। ব্যাপারটা কি এরকম? যে এখন সিম্পল, একদম একদম ভেরি সিম্পল। কিন্তু আওয়ামী লীগ এত বছর ধরে, মানে একটা প্রশ্ন তো আসেই যে আওয়ামী লীগ এত বছর ধরে যদি এত অন্যায় করতে পারলো, তার বিরুদ্ধে আসলে আমরা ন্যায় কেন করব? মানে অনেকে এই প্রশ্ন আমারও করে যে মানে অন্যায়রে তো অন্যায় দিয়ে করব কেন জানেন? হ্যাঁ জি বল। না 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 না, কখনো না। জি, ঘৃণার পাল্টা ঘৃণা যখন আপনি শুরু করবেন না, ঘৃণার চাষের বাইরে আপনি আর কিছু দেখবেন না। মানে আই ফর অ্যান আই উইল মেক দ্য এন্টায়ার সোসাইটি ব্লাইন্ড। রাইট। সো আমি সেটা করব না। তো আপনি যে আওয়ামী লীগের চেয়ে বেটার, আপনি আওয়ামী লীগকে সরাইছেন কেন? কারণ আওয়ামী লীগ খারাপ ছিল। তো আপনি যদি সেটাই আবার করেন তাহলে আওয়ামী লীগের দোষ কি ছিল? আপনি যদি সেই মিথ্যা মামলা দেন, আপনি যদি সেই গায়েবী মামলা দেন, আপনি যদি শিরিন শারমিন চৌধুরীকে তার এই বয়সে খুনের মামলা দিয়ে মাটিতে ফেলে দেন, ফর গডস সেক তাকে মাটিতে ফেলে দিতেন, হ্যাঁ, তো এটা যখন আমরা বিরোধী দলের নেত্রীকে এই হেনস্থা করা হয়েছিল, তখন সেটা যদি আমাদের কষ্ট লেগে থাকে, তাহলে আজকে যখন আবার কাউকে না কাউকে পলিটিক্স করার কারণে এভাবে হেনস্থা করছে কেউ না কেউ, তখন তো আমার সেটা প্রতিবাদ করতে হবে। না হলে তো আমার আগে প্রতিবাদটা লেজিটিমেট হয় না। তার মানে কি, যখন আমি ব্যক্তি দেখে প্রতিবাদ বেছে নেই, তার মানে আমি আসলে ন্যায়টাকে সমর্থন করি না, আমি ব্যক্তির চর্চাটা করি। আমি সেটা করতে চাই না খালেদ ভাই। বেঁচে ফেরা না, আমাদের আবার একটু পিছনে যেতে দিচ্ছে দর্শকদের কারণে। উনার নাম আমি সান্ধি অন্বেষা এরকম কিছু একটা নাম। উনি বলতেছেন রুমিন আপাকে এনসিপির 6 জন এমপিকে অ্যাপ্রোচ করেছেন ইউএস চুক্তি নিয়ে, করলে তাদের রিপ্লাই কি, না করলে উনার দাবিটা কতটা সঠিক? আপনি আসলে তাদেরকে অ্যাপ্রোচ করেছেন কিনা, যদি এক কথা জবাব দেন আমাদের অন্য প্রসঙ্গে যাওয়ার আগে। আমি যদি পাল্টা প্রশ্ন করি, 6 জন এমপি, জি না আমি অ্যাপ্রোচ করিনি, কারণ আমার মনে হয়েছে যে যদি তারা করারই হতো দলগতভাবে, তাদের এটা আর বহু আগেই করার কথা। আমি কোনো উপায় অন্ত না দেখেই এককভাবে এটা তুলতে বাধ্য হয়েছে, এবং যেহেতু আমাদের হাতেও সময় নাই, আর একদিন মাত্র, সো আমি পয়েন্ট অফ অর্ডার ছাড়া আমার আসলে আর কোনো উপায় ছিল না। ওকে ওকে, আরেকটা মন্তব্য আপনি নেন প্লিজ। উনি সংসদের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশংসা করেন, কিন্তু এখানে সমালোচনা করছেন, এটা কি ঠিক? বিরোধিতা করলে সংসদে করতেন, এটা নিয়ে কি বলবেন? উনি, ওনার নাম চায়না আরাফাত, ইয়াসিন আরাফাত, মানে যার নাম, হ্যাঁ ইয়াসিন আরাফাত বোধ হয়, মানে ঠিক আছে, হ্যাঁ, মানে সংসদে আপনি সরাসরি প্রশংসা করেছেন, এখানে আপনি নিন্দা করছেন, সংসদে আপনি কেন তার? কিছু কথা আমরা সার্কাস্টিক্যালি বলি, সার্কাসম যদি না বুঝে তাহলে আসলে কিভাবে বুঝায় বলবো যে ওটা আসলে সার্কাসম ছিল, এটা কিন্তু একটা জোক ছিল, মানে দ্যাটস টু মাচ। জোক বলে দিয়ে আসলে একটু বলতে হবে যে আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে পারেন যে সংসদে আপনি আসলে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কি বলেছেন, মানে জোকটাও যদি একটু বলতেন আর কি। তাহলে আমি কিন্তু আজকেও বলছি উনি সংবিধানে অসাধারণ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু ওনার অসাধারণ অন্য জায়গায় হলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি। ভারত যেন ডক্টর ইউনূস সরকারের বিদায় আর বিএনপিকে ক্ষমতায় আনার জন্য মুখিয়েছিল, এটা অনেকে বলে থাকেন, কিন্তু মে মাসের প্রথম সপ্তাহ থেকেই
ভারতের পর্যটন ভিসা স্বাভাবিক করা হবে, সেইটাও একটা একরকম কথা আমরা শুনতেও পেয়েছিলাম। কিন্তু আমার কাছে ডক্টর ইউনূস সরকারের সাথে বিএনপি সরকারের ভারত বিষয়ে অবস্থান খুব বেশি বদল মনে হয় না, শুধুমাত্র জনাব খলিলুর রহমানের ভারত সফর করে শেখ হাসিনাকে প্রত্যর্পণ মানে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে একটা কথা আদায় করা ছাড়া আপনি এটাকে কিভাবে দেখেন? আসলে কি ভারত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে সিরিয়াস? মানে আপনি আপনার টেকটা কি, আপনি যদি একটু বলতেন। আমি একজন পলিটিক্যাল পার্সন হিসেবে আমার কাছে মনে হয় যে এটা ভারত কখনো করবে না, বিকজ শেখ হাসিনা ওয়াজ দি টেস্টেড এন্ড ট্রাস্টেড ফ্রেন্ড অফ ইন্ডিয়া। এখন যদি তারা শেখ হাসিনাকে ফেরত দেয়, এটা কিন্তু তাদের অন্য বন্ধু যারা আছে বিভিন্ন দেশে তাদের কাছে একটা খারাপ বার্তা যাবে। এক, দুই হচ্ছে ভারত কিন্তু একটা বিষয় পরিষ্কার করেছে যে কেউ যদি তাদের দেশে আশ্রয় নেয় তাহলে তারা তাকে কখনো তার দেশে পুশ করে না। দালাই লামার কথা তারা কিন্তু খুব বলে। সো এখন আমি এই সকল কিছু দেখে আমার কাছে মনে হয়েছে যে আমার মনে হয় না শেখ হাসিনাকে তারা ব্যাক করবে। আর তাছাড়া আমাদের বন্দি মানে যে বিনিময় চুক্তিটা আছে, হ্যাঁ, মানে ফেরত পাঠানোর যে চুক্তিটা, সেটা কিন্তু অনেকগুলো ইফস এন্ড বাটস আছে। আমি মানে গত 24 সালে পড়েছিলাম এটা, এখন আর অত একদম এক্স্যাক্টলি বলতে পারবো না আপনাকে, মুখস্থ নাই। কিন্তু যদি পলিটিক্যাল মোটিভেটেড কেস যদি তারা মনে করে, হ্যাঁ, তখন কিন্তু তারা কিছুতেই আর বন্দিকে ফেরত পাঠায় না। এবং ডেফিনেটলি শেখ হাসিনা যেহেতু পলিটিশিয়ান, ওনার কেস তো পলিটিক্যালি মোটিভেটেড, তো তারা বলবেই। তো মানে এইসব নানান দিক দেখে আমার কাছে মনে হয়েছে যে না, এটা তাদের ফেরত পাঠানোর কথা না। আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম, যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া বাণিজ্য চুক্তি জাতীয় সংসদে তোলার দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সংসদে দেওয়া এই বক্তব্য সমর্থন করেন কিনা প্রিয় দর্শক? এই জরিপ দেওয়ার পরে 95% দর্শক মনে করেন যে এই বক্তব্য সঠিক, 5% বক্তব্য সমর্থন করছেন না। 5% দর্শক, 22,000 দর্শক আমাদের এখানে ভোট দিয়েছেন। আমাদের এইবারের প্রসঙ্গ হচ্ছে এনসিপি। আপনি এনসিপিতে যোগ দিতে পারেন সোশ্যাল মিডিয়াতে এমন আলোচনার প্রেক্ষিতে। আপনি নিজেই ফেসবুকে জবাব দিয়ে যা বলেছেন সেটি আমরা দেখেছি যে সরাসরি হা না বললেও পরে এক সাক্ষাৎকারে সেটিকে গুজব গুঞ্জন বলেছেন। আপনার ফেসবুক পোস্টে আপনি ইংরেজিতে বিখ্যাত বাণী একটা করেছেন, যার বাংলা অনুবাদ অনেকটা এরকম হতে পারে: গুজব রটায় নিন্দুকেরা, ছড়ায় বোকারা, আর বিশ্বাস করে গাধারা। আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে স্পষ্ট এই ধরনের কোনো প্রস্তাব আপনার কাছে এসছে কিনা। দর্শকদের মধ্যে কেউ কেউ বলছেন যে আপনি আসলে এনসিপিতে গেলে একটা নতুন যুগের নতুন বন্দোবস্তের রাজনীতি আমরা দেখতে পেতাম। এই মুহূর্তে আমার কোনো দলেই যাবার কোনো রকম কোনো পরিকল্পনা নাই, কোনো দলেই না। একদম লাউড এন্ড ক্লিয়ার, আমি আমার রাজনীতিটা অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং, এই সময়ের জন্য আমি আমার মতো করে করতে চাই। আপনি আপনার মতো করে করাটার ক্ষেত্রে এইটা কি আপনার কখনো মনে হয় কিনা, এই প্রশ্নটা আমার, যে আপনি আসলে সারা বাংলাদেশের সব বিষয়ে আপনি কথা বলার থেকে এখন কিছুটা আপনি কি এইটা প্রেফার করতেছেন যে আপনার সংসদীয় এলাকা নিয়ে কথা বলার কারণে? এর আগে আপনি ছিলেন মনোনীত সংসদ সদস্য, এবার যেহেতু আপনি সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্য, আপনি আসলে আপনার সেই ব্রাহ্মণবাড়িয়ার আসনটা নিয়ে ভাবছেন, বাংলাদেশের পলিসি নিয়ে আপনাকে আসলে খুব বেশি মানে আপনার বলারও সুযোগ কম, দেখারও সুযোগ কম। আমি সেভাবে বলবো না, আমি সেভাবে বলবো না। দেখুন, আমি যে কয়টা বিষয়ে সংসদে আমাকে খুব কম সুযোগ দেওয়া হচ্ছে, ভীষণ কম, কিন্তু সেটার বেস্ট ইউটিলাইজ আমি করার চেষ্টা করেছি। এর মধ্যে আমি 50-50 হিসেবে ভাগ করেছি। ধরেন, হ্যাঁ, আমি মবের বিরুদ্ধে যেমন বলেছি, আমেরিকা বাংলাদেশ চুক্তির ব্যাপারে যেমন বলেছি, হামের টিকা নিয়েও বলেছি, আমি একই সাথে আবার আমার এলাকার যেই সমস্যাগুলো সেগুলো নিয়েও আমি কিন্তু কথা বলেছি। সো আমি মনে হয় যে আমি আমার খুবই সীমিত সুযোগকে 50-50 করে ভাগ করার চেষ্টা করেছি। আর আমার এলাকার প্রতিটা ভোটার 5 লক্ষ ভোটার আমার এলাকায়, খালেদ ভাই, আমি যদি সত্যিকার অর্থে মানে অন্তরের অন্তঃস্থল থেকে তাদের মানে যদি কারো প্রতি কৃতজ্ঞ থেকে থাকে, আমি আমার ভোটারদের প্রতি কৃতজ্ঞ। তারা আমার সকল অসম্মান, সকল অবহেলা, সকল আমি কি বলবো অন্যায়, এবং অন্যায় যেটা হয়েছে সেটার জবাব আমার এলাকার মানুষ দিয়েছে, আমাকে ভালোবেসে, আমার পাশে দাঁড়িয়ে। এবং পুরো ভোটের সময়টা তারা যে কিভাবে আমার পাশে ছিল
শ্রম দিয়ে, অর্থ দিয়ে, আমার মনের জোর দিয়ে, কারণ সবাই বহিষ্কার হয়েছে, 200-র উপরে বহিষ্কার হয়েছে। বিশ্বাস করেন, একটা কর্মী যদি এসে আমাকে বলতো আপা বহিষ্কার হয়েছি, মনটা খারাপ, আমি ভেঙে যেতাম। এই একটা ছেলেও আমাকে বলেনি আপা মন খারাপ। সো ওদের এই ঋণ আমি কিভাবে শোধ করব? ওদের ঋণ আমাকে শোধ করতে হবে তো, না বাকি জীবন আমি ওদের ঋণ শোধ করব। আপনার আলাদা কোনো একটা দল গঠন করা বা ওরকম কোনো কিছু করার, একটা তৃতীয় শক্তি, তৃতীয় পক্ষ হওয়ার এরকম কোনো ইচ্ছা এই মুহূর্তে বা পরিকল্পনা এই মুহূর্তে আপনার নাই? সময় বলবে, সময় বলবে। সময় বলবে। আচ্ছা, একজন দর্শক সায়েম খান, উনি এতক্ষণ বলছিলেন যে খালেদ মহিউদ্দিন দুর্নীতি করছেন, তারপর বলছেন যে পাঠকদের সঙ্গে দুর্নীতি করছেন, এখন বলছেন যে খালেদ ভাই দর্শকদের কমেন্ট পড়তে ভয় পাচ্ছেন। ঠিক আছে, আমি আর আরেকজন দর্শক উনি বলেছেন যে খালেদ ভাই গুপ্ত আওয়ামী লীগ রুমিন ফারহানাকে আইনের আওতায় আনাতে হবে সরকারকে, খালেদ ভাই রুমিন ফারহানাকে জানিয়ে দেন। ঠিক আছে, জানালাম, থ্যাংক ইউ। আমরা যে প্রশ্নটি করবো সেটাও একটু আইনের সাথে সম্পর্কিত। নারী এমপিদের নিয়ে জামায়াতের একজন সংসদ সদস্য মানে কদর্য মন্তব্য করেছিলেন, আমি যদি এভাবে বলি, মানে একটু, যে তার এলাকার অনুষ্ঠানে আপনি সংসদে এই নিয়ে কথা বলেছেন, বিচার চেয়েছিলেন, কিন্তু স্পিকার তখন জানিয়ে দিলেন বিষয়টি আসলে সংসদের এখতিয়ারের বাইরে, যেহেতু এটা সংসদের মধ্যে ঘটে নাই। এই নিয়ে আপনি আইনি পদক্ষেপ নিয়েছেন কিনা, নেয়ার পরিকল্পনা আছে কিনা, ফরমালি বা ইনফরমালি জামাতের কেন্দ্রীয় স্তরে কোনো প্রতিকার চেয়েছেন কিনা? আমরা কিন্তু দেখেছি কাছাকাছি ঘটনা, বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানি করা মন্তব্য করার অভিযোগে জামায়াতের সেই এমপির বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমি একটু আগেই তো এটার উত্তর দিলাম খালেদ ভাই, যে যতক্ষণ পর্যন্ত এটা কারো জান মাল এবং জীবনের উপর হুমকি তৈরি না করছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে খুব বেশি না, কিন্তু আপনি সংসদে যেহেতু কথাটা তুলেছিলেন, সেই জন্য বলছি আর কি। আমাকে যেটা হয়েছে, জামাতের আমির নিজে ফোন করেছেন 2বার, এন্ড দলগতভাবে ওরা দুঃখিত হয়েছে এবং আমার কাছে দুঃখ প্রকাশ করেছে, সরি বলেছে। তো আমার মনে হচ্ছে ঠিক আছে, এটা নিয়ে আর ফার্দার যাওয়ার দরকার নেই। আচ্ছা, জামাতের আমির নিজেই আপনাকে ফোন করেছেন এবং দলগতভাবে এই ব্যাপারটা নিয়ে মানে দুঃখ প্রকাশ করেছেন। এই ব্যাপারটাই আসলে মানে একটা ইনফরমেশন আমাদের জন্য। যাই হোক, এবারের মনোনয়ন, এটা আমাদের মানে মানে শেষ প্রশ্নের আগের প্রশ্ন, এবারের মনোনয়ন, নির্বাচনের মনোনয়ন প্লাস সংরক্ষিত আসনে মনোনয়ন নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? আপনি একটু যদি পুরোটার ব্যাপারটা বলেন, কারণ জামাতে ইসলামী নারীদের আসলে মনোনয়ন দেয় নাই, তাদের যে এলাই এনসিপি মনোনয়ন দিলেও তাদের বেশ কিছু নারী সদস্য এবং গুরুত্বপূর্ণ নারী সদস্য আসলে ওই ইলেকশনে এক হওয়ার জন্য সেটা আলাদা হয়েছে, কিন্তু তারা মানে ইলেকশনে জামাতের সাথে জোট করার জন্য তারা আলাদা হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও তারা এটা বজায় রেখেছে ওই জোটটা। আবার বিএনপি মুখ চেনা কিছু লোককে নমিনেশন দিলেও সেটা সংখ্যা খুব কম মূল ইলেকশনে। সংরক্ষিত আসনে যাদের দিয়েছে তাদের মধ্যে সংস্কৃতি কর্মী এবং অনেকেই আসলে কিনেছিলেন, কিন্তু মূলত রাজনীতিবিদদের রাখা হয়েছে সেখানে। জামাতে ইসলামী থেকে এবং এনসিপি থেকে যাদের মনোনয়ন দিয়েছে তাদেরকেও আপনি মোটামুটি চেনেন। এই সংরক্ষিত আসনে মনোনয়ন এবং মূল মনোনয়ন নিয়ে যদি আপনি একটু বলতেন, এবং নারীর অবস্থান, নেতৃত্ব। আমাকে যখন প্রশ্ন করা হয় যে দুটো দল কতটুকু নারী বান্ধব, আমি বলি একটি দল 0% আর অন্যটি 3% নারী বান্ধব। যদিও দেখুন, এই যে এত বলা হচ্ছে সংস্কার, জুলাই সনদ, একেবারে মানে পাগল হয়ে যাচ্ছে পুরো সংসদ। এই জুলাই সনদের আগে যে কমিশন গুলো হয়েছিল, সেখানে নারী কমিশন বলে একটা কমিশন হয়েছিল, এবং সেই কমিশনের রিপোর্টকে আমলে নেওয়া তো পরের কথা। সেই কমিশনে যারা সদস্য ছিলেন তাদেরকে যে ভাষায় পাবলিকলি অ্যাড্রেস করা হয়েছে, গালাগালি করা হয়েছে, ভেরি আনফরচুনেট, ভেরি ভেরি আনফরচুনেট। এক দলের সবশীল বলছে নিজেকে, মুক্তিযুদ্ধের চেতনা লালন করছে প্রতি মুহূর্তে মুহূর্তে, কিন্তু নমিনেশন দেওয়ার সময় 3 পয়েন্ট সামথিং, এবং প্রত্যেকেই আবার পিতা বা স্বামীর কোটায় মনোনয়ন। তো মানে আসলে হলোটা কি, তাই না? এই বিচারটা দর্শকই করুক। আপনি বলছেন যে আরেকজনের পরিচয়। যাই হোক, আওয়ামী লীগ নিয়ে আসলে আমাদের দর্শকদের প্রশ্নের শেষ নাই। একটা প্রশ্ন কমন, সেটা হচ্ছে যে আপনি আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন কারণ তারা মজলুম সেই জন্য, কিন্তু আপনি এটা নিয়ে মন্তব্য করবেন কিনা যে আওয়ামী লীগ তো ক্ষমা চায় নাই, এত বড় অপরাধ করার পর আওয়ামী লীগ যখন ক্ষমা চায় নাই, বা আওয়ামী লীগ কি তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইছে কিনা, আপনি কেন তার পক্ষে দাঁড়াচ্ছেন? এইটা ভবিষ্যতের ফেসিস্ট যদি কেউ হয়ে উঠতে চায় সেইটার পথ উন্মুক্ত করবে কিনা? আচ্ছা দেখুন, এখানে অনেকগুলো বিষয়। আওয়ামী লীগ ক্ষমা চায়নি,
ক্ষমা চাওয়া না চাওয়াটা তার পলিটিক্যাল স্ট্র্যাটেজি বা ডিসিশন। ভুলও হতে পারে, শুদ্ধও হতে পারে, এটা সময় বলবে, এবং এটার মূল্য তার রাজনীতির মাধ্যমেই চুকাতে হবে। কিন্তু এখন তার বিরুদ্ধে আপনি মিথ্যা মামলা দেবেন কিনা, বা তাকে বন্দী হিসেবে আপনি কিভাবে ট্রিট করবেন, কিংবা আপনি, যেহেতু এটা একটা পলিটিক্যাল পার্টি, সো তার সে রাজনীতি করতে পারবে কি পারবে না এটা আপনি কি মানুষের হাতে ছাড়বেন, নাকি এটা আপনি ক্ষমতার বলে আপনি ঠিক করবেন যে আমি ঠিক করে দিলাম যে ওরা এখন রাজনীতি করতে পারবে না, আমি ঠিক করে দিলাম যে ওরা নির্বাচনে অংশ নিতে পারবে না। এখন এটা কি মানে আমরা নির্বাহী আদেশ দিয়ে, যেহেতু এখন ক্ষমতা আমরা পেয়ে গেছি, আমরা ঠিক করব, নাকি এটা আসলে মানুষের হাতে, 20 কোটি মানুষের হাতে ছেড়ে দিলাম? আচ্ছা ঠিক আছে, ভোট দেওয়া মানুষ ওরে, যেমন ধরেন জাতীয় পার্টিকে শূন্য একটা আসনও পায় না, জিএম কাদেরও জিততে পারে না নির্বাচনে, ঠিক আছে? এখন আওয়ামী লীগকে যদি মানুষ তার ভোট দিয়ে প্রত্যাখ্যান করতো, এই যে সরি বলে নাই, এই যে কোনো রিমোর্স নাই, এই যে তারা মানে অগস্ট মাসে এবং জুলাই মাসে ভয়াবহ গণহত্যা চালাইছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সো ইত্যাদি কারণে যদি মানুষ তাদেরকে ভোটের মাধ্যমে জবাব দিত, তাহলে রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থানটা কি আরো অনেক বেশি দুর্বল হইতো না? অবশ্যই। তাহলে কি আওয়ামী লীগের রাজনীতিটা আরো অনেক বেশি মানে মলিন হয়ে যাইতো না? কিন্তু সেই সুযোগটাই তো আমরা তাদের দিলাম না। অবশ্যই। আমার মনে আছে যে সম্ভবত আপনার সঙ্গেই আলাপে যখন ডয়চে ভেলেতে ছিলাম, আমি এরকম বলেছিলাম, যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন, আমি তখন এরকম বলেছিলাম যে শুধু প্রধানমন্ত্রীর চেয়ারটা ছেড়ে দেন, তারপরে শেখ রেহানাকে বানান প্রধান নির্বাচন কমিশনার, তারপরে ভোট দেন, একদম, তারপরে ভোট দেন, তারপরে ভোট দেন। আমার কাছে কিন্তু মনে হয় যে আওয়ামী লীগ বলতে যে জুজুর মানে মানে এইটা খুবই মানে বলা হয় যে আওয়ামী লীগে আসতে দিলেই আওয়ামী লীগ একদম, ব্যাপারটা আসলে সেরকম নাই হওয়ার কথা ছিল, এবং সেটা আসলে জনগণের কাছেই ছেড়ে দেওয়া উচিত ছিল। ব্যাপারে আমি আপনার সাথে একমত। যাই হোক, দর্শকদের আমি একটা জায়গায় একটু ক্লিয়ার করি। হ্যাঁ, আওয়ামী লীগ নিয়ে আমাকে নিয়ে খুব মানুষের তো খুব কৌতূহল। আমি মানুষকে একটা কথা বলি, আপনি যতবার মব করবেন, হ্যাঁ আমি বাংলাদেশের মানুষকে বলতেছি, আপনি যতবার মব করবেন, আপনি যতবার পিটায় মানুষকে মারবেন, আপনি যতবার মিথ্যা মামলা দায়ের করবেন, আপনি যতবার মানে সাবেক স্পিকারের মতন যার ইমেজ আছে তাকে মাটিতে ফেলবেন ধইরা নিয়ে যাওয়ার নাম কইরা, হ্যাঁ আপনি যতবার তাদের মতন মানুষের বিরুদ্ধে খুনের মামলা দিবেন, হ্যাঁ মানে যেটা আপনার কানে অদ্ভুত শুনাইতেছে, মানে শিরিন শারমিন গিয়ে খুন করছে, হ্যাঁ মানে যেমন রুমিন ফারহানা, আমার কিন্তু খুনের মামলা ছিল আমার বিরুদ্ধে, তো এগুলা না, আপনি যতবার এগুলা করবেন, আপনি ততবার আপনার কর্মকাণ্ড দিয়ে আওয়ামী লীগের শক্তিশালী করবেন। লিখা রাখেন এটা। অ্যাবসলিউটলি অন্যায় 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 মানে ন্যায্যতা আসলে। যাই হোক, আমি আরো দু একজন দর্শকের মতামত আপনাকে একটু বলি। ওই দর্শকদের মতামতগুলি যেহেতু লাইভ কমেন্টগুলি সেগুলি হারিয়ে গেছে, কিন্তু সেগুলির মধ্যে অনেক দর্শক একমত হয়েছেন যে আমাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চুক্তি হয়েছে, সেই চুক্তিটা আমাদের জন্য ভালো কি খারাপ সেটা কোনো না কোনো ফরম্যাটে পুরোপুরি আলোচনা করা উচিত। আমি নিজে 36 পৃষ্ঠা চুক্তিটা পড়ে দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে যারা এই চুক্তি করছে তাদের শাস্তি হওয়া উচিত না, বরং তাদেরকে পুরস্কৃত করা হয়েছে, এই সরকার আইনা মন্ত্রী করা হয়েছে। আমি এটার কোনো জানি না এটা কি কেমনে এটা সম্ভব হলো, এবং খালি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আমি দোষ দিচ্ছিলাম এই চুক্তিটা করার জন্য। পরে দেখি যে উনি বিএনপি এবং আওয়ামী লীগ দুই পক্ষের সঙ্গেই কথা বলছে, এবং দুই পক্ষই আসলে এই চুক্তিটাকে ভালোই বলতেছে, না কইরা কি উপায় ছিল, আমাদের নাকি অনেক বিপদ টিপদ হইতো, এই হইতো সেই হইতো। তো সেইটা নিয়ে আমি দাবি করি যে এটার মধ্যে একটা আলোচনা হোক। অনেক দর্শকও এটার মধ্যে এটা বলছেন যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই চুক্তিটা নিয়ে আমাদের অবশ্যই 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 আলোচনা হওয়া উচিত, আমাদের জানা উচিত, ভালো হইলে ভালোটাও আমাদের বোঝা উচিত। আরেকটা জিনিস হচ্ছে যে, আরেকটা একটু বলি, উনি হলো মোহাম্মদ আতিকুল্লাহ, উনি বলছেন খালেদ ভাই আমরা যখন অন্যের কিরানক হয়ে খেলবো তখন আসলে আমরা কেউই নিরপেক্ষ থাকতে পারবে না, আপনিও হয়তো অন্যের কিরানক হয়ে খেলেছেন। বাহ, খুব ভালো। যাই হোক, আপনার বেসা রুমিন ফারহানা আমাকে অনেক দর্শক জিজ্ঞেস করে যে নেগেটিভ কমেন্টগুলি পড়ার দরকার কি। আমি মনে করি নেগেটিভ কমেন্টগুলি পড়ে আমি আসলে দেখতে চাই যে মানে আমি এঙ্গেজ করতে চাই তাদের সঙ্গে, তাদের বক্তব্যটাও সামনে আনতে চাই, কারণ তারা কেন আমাকে এত বেশি মানে এগুলি বলতেছেন সেটাও তো নিশ্চয়ই কারণ নিশ্চয়ই থাকবে। যাই হোক, রুমিন ফারহানা আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেকগুলি বিষয় আজকে মন্তব্য করেছেন যে বিএনপির আসন পরিবর্তন হয়েছে, যেটাকে শোষক থেকে শাসিত আপনি বলছেন, 21শে আগস্ট নিয়ে দলের নেগেটিভের বাইরে আপনি বলেন নাই, সেইটা সত্য বলার জায়গা আপনার সে সময় ছিল না বা অবস্থা সে সময় ছিল না। আপনার উত্তরের কারণে সাইবার অ্যাটাকও হতে পারে সেটা আপনি বলেছেন। আপনি বলেছেন যে এনসিপি অনেক বেশি রাইটলি ক্রিটিক করেছে গভর্নমেন্টকে, সেই জন্য আপনি এনসিপিকে ধন্যবাদ দিয়েছেন। বিশেষ করে হাসনাত আব্দুল্লাহর নাম আপনি বলেছেন। আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম চুক্তি নিয়ে যে 5 জন সংসদ সদস্য আপনার লাগতো সংসদের নোটিশ আকারে প্রচার করার জন্য, আপনি চ্যালেঞ্জ দিয়েছেন যে আপনাকে ছাড়া আরেকজন সংসদ সদস্যকে আমি দেখাতে পারবো কিনা। আমার অনুষ্ঠান আমি আশা করি যে আরো
অনেক সংসদ সদস্যই হয়তো দেখবেন বা তাদের কানে যাবে, আপনারা এটা নিশ্চয়ই একটু ভেবে দেখবেন, দেশের স্বার্থে এটা একটু ভেবে রাখা দরকার। আমার মনে হয় যে এটা আপনি দেখবেন, নির্বাচিত সরকার আর্মিকে ফেরত পাঠানোর জন্য ব্যর্থ বলে আপনি বলেছেন, যে এই জন্য আর্মি আসলে ফেরত পাঠাতে যাচ্ছে না, যদিও তারা অনেক ক্লান্ত। এরকম আরো অনেকগুলি বিষয় আপনি বলেছেন। রুমিন ফারহানা, আপনি যদি শেষ 2-1 লাইন কিছু বলতে চান বলে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করি। আমি আসলে আপনার মাধ্যমে আবার একটা কথা পরিষ্কার করি, সেটা হচ্ছে রাজনীতিকে কেবলমাত্র রাজনীতি দিয়েই মোকাবেলা করা যায়। তাকে যদি আপনি নির্বাহী আদেশ দিয়ে মোকাবেলা করতে যান, তাকে যদি আপনি বল প্রয়োগে মোকাবেলা করতে যান, তাকে যদি আপনি অন্য কোনো ভাবে ষড়যন্ত্রের মাধ্যমে মোকাবেলা করতে যান, সেটা শতগুণ হয়ে আপনার দিকেই ফেরত আসবে। এটুকুই। আপনাকে অনেক ধন্যবাদ বেরিসা রুমিন ফারহানা। অনেক দর্শক আমাদের সঙ্গে ছিলেন, তারা নানা রকম মন্তব্য করেছেন, ভালো ভালো কথা বলেছেন, আমার একটু নিন্দামন্দাও করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ দিয়ে এই আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। বেরিসা ফারহানা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনাদের ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান নিশ্চয়ই আপনাদের সঙ্গে অনেক ভালো লাগে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন খালেদ মহিউদ্দিন এবং রুমিন ফারহানার কথোপকথন। তারা টকশোতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছেন, সমালোচনা করেছেন। রুমিন ফারহানা, আপনারা সবাই জানেন যে রুমিন ফারহানা বিএনপি থেকে একজন বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা। তো রুমিন ফারহানা এত বড় দল থেকে বহিষ্কৃত হওয়ার পরেও তিনি কিভাবে আবারও সংসদ সদস্য হলেন, সেই বিষয়টি কিন্তু এখানে তুলে ধরলেন এবং আরও কিছু বিষয় আলোচনা করেছে। তার ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল রুমিন ফারহানা যখন সংসদে কথা বলতে চায়, সেই যে পারমিশন নিতে হয় কথা বলার জন্য, যখন সে বিরোধী দলের কাছে যায়, বিরোধী দল তাকে সময় দিতে চায় না, এমনকি বলে যে সরকার দলের সাথে কথা বলেন। তো সরকার দলের সাথে যখন কথা বলতে চায়, তখন যেহেতু সে সরকার দলের বিরোধিতা করে এবং সরকার দলের কাজের সমালোচনা করে, সেক্ষেত্রে রুমিন ফারহানার ভাষায় উনি বলেন যে ওনাকে কেউ চায় না যে নিজে আসলে সেদে সেদে নিজের কথা শুনুক, এরকমটি আসলে কেউ চায় না। সেই বিষয়টি কিন্তু রুমিন ফারহানা সেখানে আজকের এই ভিডিওতে উল্লেখ করলেন। প্রিয় দর্শক, এছাড়াও ডক্টর শফিকুর রহমান এই লাইভে উপস্থিত ছিলেন। তো আপনাদের কাছে সব মিলিয়ে আসলে এই টক শোটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং প্রিয় দর্শক, এরকম টক শো যদি আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করে দিতে চাই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, একটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। প্রিয় দর্শক, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী আমাদের আসলে উচিত একটু রাজনীতিটাকে একটু ডেভেলপ করা, একটু পাল্টানো। পরবর্তী প্রজন্মের জন্য যদি আমরা একটি সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ রেখে যেতে চাই, তাহলে আমাদের কি কাজ করতে হবে? আমাদেরকে ভালো মানুষকে সাপোর্ট করতে হবে এবং ভালো মানুষকে আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যদি আমরা ভালো মানুষকে নেতৃত্বের জায়গায় বসাতে পারি, তাহলে সমাজ এবং দেশ উন্নয়ন হতে আর কেউ বাধা দিতে পারবে না। এবং অসৎ উদ্দেশ্য নিয়ে আসা রাজনীতির মাঠে যেসব মানুষ আছে, তাদের পিছন থেকে সাহায্যের হাত ছড়িয়ে নেওয়া, তাদের সাপোর্ট বাদ দিয়ে দেওয়া, তাহলে কিন্তু তারা দুর্বল হয়ে পড়বে এবং তারা কখনোই এরকম রাজনীতি করতে পারবে না, খারাপ রাজনীতি। যাই হোক, আজকের মতো আমরা এখানে শেষ করলাম। দেখা নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।